আচ্ছা, তো আমরা আহ মোটামুটি আমাদের এখন আগস্ট মাস চলছে, ভালো কথা। তো আগস্টের আমরা এখন আমাদের চলছে আগস্ট 2024। ওকে, তো এর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব যে এই বছরে আমাদের কি হচ্ছে, এই মাসে আমাদের কি হচ্ছে। এবার সারা ভারতেই এখন, সারা ভারত বলা ভুল, যে বিশ্বে এখন কলকাতার এই ঘটনাটাকে নিয়ে তো চলছে, এটা তো ব্যাপার তো আছে, বাট এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স এ পড়ার মতো নয়, বাট এটা আমাদের সোশ্যাল ইম্প্যাক্টে ভীষণ প্রয়োজনীয় বা জানাটা দরকার। তো যাই হোক, আমরা আগস্ট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আমরা ডিসকাস করতে আছি। তাহলে একদম প্রথম থেকে শুরু করা যাক যে আমরা আগস্টে আমাদের কি কি ঘটনা হয়েছে। দেখো, প্রথমে ফার্স্ট আগস্টে প্রথমে কি, প্রথমে হচ্ছে আমাদের আহ কোশ্চেন প্রথমে আসবে, যে এটা আমাদের প্রথম লিখবে, যে আমাদের একটা আহ, সুবিধা সফটওয়্যার ভার্সন। এটা কি? সুবিধা, একটা জিনিস চালু করা হয়েছে, সুবিধা সফটওয়্যার ভার্সন। এটা কি? কে চালু করেছে, কারা চালু করেছে, বা কি জিনিস? পারবে? এটা আমাদের চালু করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। কোস্ট গার্ড বোঝো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ওই উপকূল রক্ষী। উপকূল রক্ষী যারা রয়েছে তাদেরকে বলে কোস্ট গার্ড। ঠিক আছে, মানে আমাদের যে ভারতের তো চারিদিকে উপকূল রয়েছে, তো সেই উপকূলের মাধ্যমে আমাদের বিভিন্ন তো পাচার থেকে শুরু করে সবকিছু হয়, সেই জন্য কোস্ট যারা থাকে, কোস্ট গার্ড থাকে, তারা কি করে আমাদের যে ভারতের যে ভূখণ্ড সেটাকে রক্ষা করে। তো এই সুবিধা সফটওয়্যার ভার্সন 1.0 এটা লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডদের দ্বারা। এরা কি করবে? এটা ট্রেনিং প্রোভাইড করবে, যে এই যে যারা পোস্ট গার্ড রয়েছে তাদের দেখো সবসময় কি হয়, এদের চোখের মধ্য দিয়ে প্রচুর স্মাগলিং হয়। ওকে, তো সেগুলোকে কিভাবে আটকানো যায়, সেই কারণে ট্রেনিং প্রোটোকল, ঠিক আছে, কিভাবে আরো বেশি ট্রেনিং দেওয়া যায়, কিভাবে আরো মানে গার্ডদেরকে ট্রেন দেওয়া যায়, সেই জন্য এটা ট্রেনিং প্রোটোকল, যেটা আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডরা চালু করেছে। ওকে, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের এবারের জন্য প্রথম ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার দেখো, এখন প্রত্যেকটা সফটওয়্যার বা প্রত্যেক ব্যাংক বা প্রত্যেক জায়গায় একটা করে চ্যাট বট লঞ্চ করা হচ্ছে, এআই চ্যাট বট। নাম তো বুঝতেই পারছো, এআই চ্যাট বট মানে তোমার যা প্রশ্ন হবে তুমি তাকে করবে, এই অ্যালেক্সা ফ্যালেক্সা যে ছিল আগে, এখন প্রত্যেকের দেখবে আলাদা করে চ্যাট বক্স তৈরি করা হচ্ছে। তো এরকম একটা এআই চ্যাট বক্স তৈরি করা হয়েছে, সেই চ্যাট বক্সটার নাম হচ্ছে সেবা, SEVA, সেবা। প্রশ্নটা হচ্ছে, এই সেবা এআই চ্যাট বক্সটা কে লঞ্চ করেছে বা কোন সংস্থা লঞ্চ করেছে? পারবে? সেবা স্যার এআই সেবি চ্যাটবট, লঞ্চ করেছে। সেবি সেবি, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যে সেবি রয়েছে, সেবি এটাকে লঞ্চ করা হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যে কেন, কিসের কারণে বা কিসের জন্য? সেটা হচ্ছে, সেবি বা সেবি কি করে, আমাদের যে ইন্স্যুরেন্স বা বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল সেক্টরকে রেগুলেট করে ব্যাংক ছাড়া। এখানে সেবি কি করে, যারা ইনভেস্টার, ইনভেস্টার মানে যারা টাকা ইনভেস্ট করে, তো সেই ইনভেস্টারদের জন্য, মানে অনেক ইনভেস্টার আছে, তো তাদের বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারে, তো ইনভেস্টারদের জন্য মানে তাদের কাছে ইনফরমেশন বা কোনটা সুবিধা হবে, কিভাবে করতে হবে, ডিমেট অ্যাকাউন্ট থেকে অনেক কিছু ব্যাপার আছে, তাদেরকে ইনফরমেশন বা যে কোনো গাইডিং প্রোভাইড করার জন্য আমাদের সেবি লঞ্চ করেছে এআই চ্যাটবট সেবা। ওকে, ইম্পর্টেন্ট, ভেরি গুড। আচ্ছা, এবার আমাদের যে সংস্থা, যে আমাদের এক্সাম নেওয়ার জন্য আমাদের যে সংস্থা, ইউপিএসসি, তাই তো? ইউপিএসসি আমরা প্রত্যেকেই জানি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি। তো সেই ইউপিএসসি চেয়ারম্যান কে হচ্ছেন? ইউপিএসসি নতুন চেয়ারম্যান রাষ্ট্রপতি যাকে অ্যাপয়েন্ট করে, কে হচ্ছে বাবা? প্রীতি প্রীতি সুদান।
প্রীতি সুদান, খুব ইম্পর্টেন্ট। ইউপিএসসি প্রেজেন্ট চেয়ারম্যান হতে চলেছেন প্রীতি সুদান, ঠিক আছে। তিনি আগে আমাদের হচ্ছে স্বাস্থ্য সচিব ছিলেন, প্রাক্তন ভারতের স্বাস্থ্য সচিব ছিলেন। হেলথ সচিবের ইংরেজি কি? সেক্রেটারি। হেলথ সেক্রেটারি। সচিব নিশ্চয়ই বুঝি আমরা, এতদিনে আশা করি আমরা সচিব বা সেক্রেটারি ব্যাপারটা বুঝেছি। স্বাস্থ্য সচিব ছিলেন প্রাক্তন, ইউপিএসসি চেয়ারম্যান হয়েছে। আচ্ছা আচ্ছা, নেক্সট আমাদের আচ্ছা, এবারে আমাদের হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মিটিং ইন্ডিয়াতে হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে আমরা বুঝি ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ করে, তো সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হেরিটেজ সাইট কোনটা হবে না হবে, ইন্ডিয়াতে আরেকটা ইনক্লুড করা হচ্ছে, যাই হোক সেটা পরের কথা। তো হেরিটেজ সাইট যেটা রয়েছে তার মিটিং, যার আমাদের মিটিং হয়েছে 46তম মিটিং, কোথায় হয়েছে? ভারতে হলো প্রথমবার, প্রথমবার বলবো না, এবারে 46তম মিটিংটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ভারতে হয়েছে। ভারতে কোন শহরে হয়েছে? নিউ দিল্লি। নিউ দিল্লি। নিউ দিল্লির যে ভারত মণ্ডপম যেটা রয়েছে, সেখানে আমাদের সমস্ত রকম বেসিক্যালি সমস্ত কাজকর্ম হয়ে থাকে, যে ইনোগ্রেশন থেকে শুরু করে সবকিছু আমাদের নিউ দিল্লিতে হয়েছে। 46তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মিটিং। আচ্ছা, নেক্সট এবার আচ্ছা, এবারে আমাদের অলিম্পিক তো হয়েছে, তো অলিম্পিক আমাদের পদক সেটা আমরা পরে আলোচনা করবো একদম। তো যাই হোক, এবারে আমাদের অলিম্পিকটা কোথায় হয়েছে? প্যারিসে স্যার। প্যারিস। প্যারিসে আমাদের অলিম্পিক হয়েছে, খুব ভালো কথা। প্যারিসে আমাদের অলিম্পিকটা এবারে হয়েছে। তো এই প্যারিসের অলিম্পিকে, ঠিক আছে, আমাদের যে একটা মাত্র রূপো কে পেয়েছে, একটা মাত্র সিলভার কে পেয়েছে? নীরজ নীরজ চোপড়া। চোপড়া। নীরজ চোপড়া। তাহলে একটা মাত্র সিলভার আমাদের নীরজ চোপড়া পেয়েছে, আর বাকি সব আমাদের কি হয়েছে? ব্রোঞ্জ হয়েছে, ব্রোঞ্জ। তাই তো। বাকি সব এবারে কোনো গোল্ড হয়নি, আমাদের ব্রোঞ্জ হয়েছে। আচ্ছা, আমি তোমাদের একটা প্রশ্ন বলি, ঠিক আছে, তোমরা উত্তর দেবে, ঠিক আছে। আর এটা একটা বেসিক্যালি ব্যাপার, যে একজন প্লেয়ার, ঠিক আছে, সিলভার পেলে হ্যাপি হয় না ব্রোঞ্জ পেলে হ্যাপি? উত্তর দেওয়ার পরে আমাকে কারণ বলতে হবে। স্যার ব্রোঞ্জ পেলে, সিলভার মানে পেলে সে তো গোল্ডটাকে মিস করছে, সেটা একটা ইয়ে থাকে। আর 4 নম্বর হওয়ার থেকে কিছু একটা পাওয়া ভালো। হ্যাঁ, ব্যাপারটা কি বলতো, তুমি যখন সিলভার মেডেল পাও তখন অ্যাকচুয়ালি হয়টা কি, ফাইনাল খেলা হলো, ফাইনালে তুমি হেরে গেলে, তখন তুমি সিলভার পেলে। কিন্তু 3 আর 4 পজিশনে তুমি যখন জিতলে তখন ব্রোঞ্জ পাও। অর্থাৎ ব্রোঞ্জটা পাও তুমি কিন্তু জেতার পরে, আর সিলভারটা পাও তুমি কিন্তু হারার পরে। ফলে তুমি হারার পরে যেটা পাচ্ছ সেটা তুমি, হ্যাঁ সিলভার হয়তো পেয়েছো, কিন্তু সাইকোলজিক্যালি দেখবে কেউ যদি সিলভার জিতে সে কিন্তু সেটাকে মানে সাধারণত মানে এ করে না, মানে যেটাকে আমরা বলি এনজয় করে, বা যেটাকে কি বলবো উচ্ছ্বাস যে প্রকাশ করে, মানে চিয়ার্স করে, ওটাকে কি বলে একটা ভাষা, যাই হোক, মানে সেলিব্রেট করেন। কিন্তু সে ব্রোঞ্জ পেলে কিন্তু, দেখো গোল্ড পেলে তো অবশ্যই করবে, সেই জন্য এটা মাথায় রাখবে। ওকে, ব্রোঞ্জ কিন্তু হারার পর, জেতার পরে ব্রোঞ্জ পায়, আর হারার পরে কিন্তু সিলভার পায়। ওকে, আচ্ছা, নেক্সট এবার এবারে
প্রথমবার, ঠিক আছে, প্রথমবার 2024-এ এশিয়া কাপ ফিমেল মেয়েদের, ঠিক আছে, মহিলাদের এশিয়া কাপ কোন দেশ জিতলো? শ্রীলঙ্কা স্যার। শ্রীলঙ্কা জিতলো। এবং এটা প্রথমবার হলো যে শ্রীলঙ্কা মহিলাদের, মানে ছেলে পুরুষদের নয়, মহিলাদের মানে বিশ্বকাপ, প্রথম এশিয়া কাপ, বিশ্বকাপ বলা ভুল, শ্রীলঙ্কা জিতলো। এবার হারালো কোন দেশকে? ইন্ডিয়াকে। ভারতকে হারিয়ে, ঠিক ইন্ডিয়াকে। আছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, মেয়েদেরকে ওই যেই পয়সা দেওয়া শুরু করেছে সঙ্গে সঙ্গে তারাও ফুটে যাচ্ছে। ইন্ডিয়ার ক্রিকেট মানে মেন্স টিমকে তো টাকা দিয়ে তো ফুটিয়ে দিয়েছে, আর মেয়েদেরকেও প্রমোট করতে গিয়ে গল্প তাদেরকেও ফুটিয়ে দিচ্ছে, ঠিক আছে। ব্যাপার সেই স্পোর্টসকে সাপোর্ট করা, এই ব্যাপারটা এমন হচ্ছে, দেখো যা তুমি সাপোর্ট করবে যে জিনিসকে, সেই ফুটে যাবে দুদিন পর। যাই হোক, মানে ফুটে গেলে তখন মনে হয় সাপোর্ট করছে না বলে ফুটছে, সাপোর্ট করলে দেখবে সঙ্গে সঙ্গে আরো ফুটে যাবে। খুব মানে আমাদের মানে সাইকোলজি খুব খারাপ ভাবে কাজ করে। যাই হোক, নেক্সট। এবার আচ্ছা, এবার আমাদের বলো তো, আচ্ছা, এবার আমাদের যে অলিম্পিক হলো, খুব ভালো কথা, অলিম্পিক আমরা হলো, অলিম্পিকের কথা আমরা এক্ষুনি বললাম। এই অলিম্পিকের যে সমাপ্তি অনুষ্ঠান, ঠিক আছে, অলিম্পিকে যে সমাপ্তি অনুষ্ঠান মানে যে শেষ হয়, সেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ কে বহন করে? মনু ভাকের। অলিম্পিকে সমাপ্তিতে হচ্ছে ভারতের পতাকা বহন করেছে। মনু ভাকের কি জিতেছে এবারে? ব্রোঞ্জ। দুটো ব্রোঞ্জ, দুটো। দুটো ব্রোঞ্জ পেয়েছে, ঠিক আছে, দুটো ব্রোঞ্জ পেয়েছে, ঠিক আছে, ব্রোঞ্জ। ভালো কথা। আচ্ছা, আচ্ছা, এবার আমাদের যে 2024-এর যে অলিম্পিক হলো, সেখানে টেনিসে যে গোল্ড জিতেছে টেনিসে এবারে? নোভাক জোকোভিচ। ডোকোভিচ, ঠিক আছে, ডোকোভিচ এত বড় প্লেয়ার কিন্তু কখনো অলিম্পিকে কিন্তু গোল্ড জিতেননি, গোল্ড পায়নি, ঠিক আছে। অলিম্পিকে গোল্ড টেনিসে, ঠিক আছে, টেনিসে প্রথমবার পেল নোভাক জোকোভিচ। কোন দেশের প্লেয়ার? সার্বিয়ার প্লেয়ার। সার্বিয়া, সার্বিয়া, নোভাক জোকোভিচ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা তো প্রত্যেকেই জানি যে বাংলাদেশের গল্প, বাংলাদেশ এখন কি হয়েছে, আর দীর্ঘদিন পরে বাংলাদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কে? শেখ হাসিনা। মুখ্যমন্ত্রী নয়, সরি, প্রধানমন্ত্রী। হ্যাঁ, শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগ করলেন শেখ হাসিনা। তো যাই হোক, এটা খবরটা রাখছো তো কি হচ্ছে না হচ্ছে, কি ব্যাপার, পুরো কেন হয়েছে, কি ব্যাপার, পুরো গল্প জানো না জানো না, বাংলাদেশের গল্প কি হয়েছে, না শুধু কোটা এটুকুই জানো যে, সংস্কার। কি বলছো বাবা? কোটা সংস্কারের জন্য হয়েছে। কোটা সংস্কারের জন্য, আচ্ছা, মানে যে এই খবরটা একটু ভালো করে, মানে শুধু ওই নিউজের খবর নয়, একটু ভালো জায়গা থেকে একটু দেখবে যে ওটা কোনো কারণই নয়, কারণ শেখ হাসিনা 2018-তে অলরেডি আগেই এটাকে বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। এটা বেসিক্যালি হয়েছে তার একটা স্টেটমেন্টের কারণে।
একটা স্টেটমেন্ট তিনি ওই যে রাগের মাথা ওই কি বলাটা ভুল, রাজরা কি এক রাজাকারদের না কি একটা বলেছে না রাজাকার, রাজাকার, রাজাকার আমাদের হচ্ছে রাজাকার টার্মটা ট্রেটার হিসেবে ব্যবহার করা। আমাদেরও রাজাকার ছিল, যে হায়দ্রাবাদের যে নিজাম ছিল তাদেরও যে সেনাবাহিনী তারা রাজাকার, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় কারণ ছিল। ওই স্টেটমেন্টটা না দিলেও এটা হয়তো হতো, পরে হতো, কিন্তু এটাকে ম্যানুপুলেট করা হয়েছে আর বাংলাদেশের লোকেরা তাতে সুন্দরভাবে মানে হয়েছে আর কি। তো যাই হোক, খুব ভালো কথা। তো বাংলাদেশের অবস্থা এবার খুব উন্নতি হবে, পাকিস্তানের মতোই উন্নতি হবে বাংলাদেশ আর কি। নেক্সট, এবার আমাদের হচ্ছে হ্যাঁ, এবার আমাদের এই যে অলিম্পিকটা আমাদের হয়েছে, তো অলিম্পিক থেকে আহ, বাদ পড়লো, ঠিক আছে, বাদ পড়েছে ওজন বিভ্রাটের জন্য একজন ব্যক্তি, মানে ব্যক্তি বলবো না, একজন মহিলা, তাই তো? ভিনেস নাম কি ফোগাট। তার? ভিনেস ফোগাট। ভিনেস ফোগাট, ঠিক আছে। এবার হচ্ছে প্রশ্ন আসতে পারে, শুধু নামটা তো সবার কাছে ফেমাস, প্রশ্ন আসতে পারে যে তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত বা কোন খেলায় ছিল। কুস্তি 50 কেজি বিভাগ। ভেরি গুড, কুস্তি, এবং ক্যাটাগরিটা মনে রাখতে হবে 50 কেজি, ঠিক আছে। কত ওজন হয়ে গেছিল এক রাতের মধ্যে কমাতে হতো? 100 গ্রাম। কত? না, 100 একদম না, একদম নয়। 2 হাফ কেজি গল্প প্রায় শুনেছো, হাফ গল্প শুনেছো, হাফ গল্প শুনেছো, এই কারণে হাফ গল্প উত্তর দিচ্ছ। 100 কেজির জন্য বাদ পড়েছে, সরি 100 গ্রামের জন্য বাদ পড়েছে, যে 100 গ্রাম কমাতে হবে সেটা নয় কিন্তু। তার ওজন বেড়ে গিয়েছিল 52 কেজি, 52 কেজি ছিল, তাকে এক রাতের মধ্যে 2 কেজি কমাতে হতো, ঠিক আছে। সে কাজের জন্য সে চুল কেটেছে, তারপর হচ্ছে তোমার সারা রাত কিছু খায়নি, সারা রাত ধরে দৌড়েছে, ঠিক আছে, কমানোর চেষ্টা করেছে, কিন্তু লাস্ট যখন ফাইনাল যখন হয় তখন 50 কেজি 100 গ্রাম রয়ে গেছিল, ঠিক আছে। কখনোই 100 গ্রাম মানে এই সেরকম ব্যাপারটা নয়, নখ কাটা থেকে শুরু করে যা পসিবল সব কাজই করেছে, ঠিক আছে। কিন্তু যখন ফাইনালি ওজন করা হয় তখন 50 কেজি থেকে 100 গ্রাম বেশি ছিল। এবার এটাকে নিয়ে বলে নাকি মোদি বাদ দিয়ে দিচ্ছে, এইসব ব্যাপার স্যাপার অনেক গল্প করছে আর কি। যাই হোক, সেসব তো মানে বলে লাভ নেই, মানে আমাদের তো মানে ইন্ডিয়ার লোকেদের আর কি বলবো। যাই হোক, এই চলছে, যাই হোক, এটা মাথায় রাখবে। 100 গ্রামের জন্য বাদ পড়েছে, 100 গ্রাম কমাতে না, 2 কেজি কমানো। আর এটা খুব মানে টাফ ব্যাপার। মানে দেখো, আমাদের তুমি বলো স্যার আপনি কি পারবেন, ব্যাপারটা নয়, কিন্তু এরকম অনেকেই হয়েছে যারা এক রাতে 4 কেজি পর্যন্ত কমিয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রপার ডায়েট যেভাবে প্রোভাইড করা হয়নি, যদি করতে হয়ে যেত, ঠিক আছে। আমাদের গাফিলতি ছিল ট্রেনারদের, নাহলে এটা হওয়াটা অসুবিধা নয়, প্রায় এরকম বাড়ানো কমানো যায়। হুম, আচ্ছা, যাই হোক, এবার আমাদের হচ্ছে পরের ব্যাপার। হুম, আচ্ছা, আমাদের ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালন করা হয়? হ্যান্ডলুম বুঝি তো? 7 আগস্ট। ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করা হয় প্রত্যেক বছর 7 আগস্ট, 7 আগস্ট পালন করা ন্যাশনাল হ্যান্ডলুম ডে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, যে আমাদের তো ভারতের যে কি বলবো স্পেস এজেন্সি, তার নাম কি? ইসরো। ইসরো, ইসরো। ঠিক আছে। সেরকম একটা স্পেস এজেন্সি আছে, তার নাম হচ্ছে স্পেস এক্স। প্রশ্নটা হচ্ছে এটা কার, কার স্পেস এজেন্সি? চায়না নালে ইসরায়েল, মনে নেই। স্পেস এক্স কার? স্যার এলন মাস্কের, ইউএসএ। ইলন মাস্কের, ঠিক আছে। স্পেস এক্স হচ্ছে ইলন মাস্ক, মানে এটা একজন লোকের, ঠিক আছে, কোনো দেশের নয়। ইলন মাস্ক যথারীতি নাসাকে কম্পিটিশন দেয়, এলন স্পেস এক্স এর ব্যাপার, একটা দেশ, ঠিক আছে, একজন ব্যক্তিটা করতে পারে। তো যাই হোক, স্পেস এক্স এর হচ্ছে আহ, যে নেটওয়ার্ক হয়, স্টারলিং নেটওয়ার্ক থাকে। স্পার্ট স্পেস এক্স এর যে তোমার ফাউন্ডার বলো বা চেয়ারম্যান, হেড, ওটা হচ্ছে ইলন মাস্ক, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার আমাকে একটা
এবার আমাকে একটা কথা বলো, যে তুমি কাউকে টাকা পাঠাবে, ঠিক আছে, কিভাবে পাঠাবে? ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠাবে। খুব ভালো কথা, ইউপিআই এর মাধ্যমে তুমি আমাকে টাকা পাঠাবে, ঠিক আছে। এবার এই টাকা পাঠানো তুমি সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারো একবারে? স্যার স্যার আগে 1 লাখ ছিল, এখন ওটা 5 লাখ হয়েছে। ভেরি গুড। 1 লাখ ছিল ম্যাম, 1 লাখ ছিল, বর্তমানে এটাকে বাড়িয়ে 5 লাখ করা হয়েছে, ঠিক আছে। কারণ কি বলতো, এই ট্রানজেকশন, কেউ কিনতে গেল, সোনা কিনতে গেল বা কিনতে গেল, সে তো তার 1 লাখের বেশি টাকা দিতেই পারবে না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরাও ফেস করেছি প্রবলেম, ঠিক আছে। বাইক কিনতে গিয়ে বা কিনতে গিয়ে এরকম সমস্যা হয়। 1 লাখের বেশি যখনই দাম হচ্ছে, তোমাকে সঙ্গে সঙ্গে কি করতে হচ্ছে, যে আজকে না কালকে বা অন্য কোনো জায়গা থেকে তোমাকে দিতে হচ্ছে, বা এনইএফটি আরটিজিএস করা বা অন্য কোনো মেথডে দিতে হয়। কিন্তু আরেকটা দিনে ইউপিআই তো ব্যাপার, তো সবাই ইউপিআই এর উপর বেশি নির্ভরশীল। তো এই কারণে বর্তমানে এটার দাম, মানে এটা আমাদের 1 লাখ টাকা থেকে বেরিয়ে, হ্যাঁ, অবশ্যই টাকা থাকতে হবে, না হলে কি আর এমনি এমনি হয়ে যাবে, এই ব্যাপার। হুম। এবার নেক্সট। স্যার স্যার হ্যাঁ বলো, বলো। স্যার বলছি ওই স্পেস এক্সটা এলন মাস্কের বললেন কি, স্টারলিংক একটা কি বললেন, ওটার সাথে এটা একটু বলুন। এটা হচ্ছে বেসিক্যালি কি বলতো, যে স্পেস এক্স কি হয়, আমাদের যে মানে আমাদের দেখো এই যে বিভিন্ন ধরনের, মানে একটু তোমাকে বলি তাহলে বুঝতে পারবে। আমাদের যে বিভিন্ন ধরনের স্পেস এজেন্সি আছে, যেমন ইসরো বলো, ঠিক আছে, নাসা বলো, স্পেস এক্স বলো, এরা কি করে? এরা কি শুধু রকেট ছাড়ে? শুধু রকেট ছাড়ার ব্যাপার না, এরা কি করে, একটা মানে নেটওয়ার্ক, আমরা যে এই যে ইন্টারনেট আজকের দিনে ব্যবহার করছি, সব কিসের মাধ্যমে হয়? স্যাটেলাইটের মাধ্যমে, তো বুঝি। এবার এই স্যাটেলাইট গুলো লঞ্চ কারা করে? ইসরো, নাসা, স্পেস এক্স, এরা কি করে? স্যাটেলাইট লঞ্চ করে। এবার স্যাটেলাইট লঞ্চ কেন করবে? আমাদের কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য, অর্থাৎ তৈরি করবে একটা নেটওয়ার্ক, তৈরি করা হবে সমস্ত এর মধ্যে। এই যে স্পেস এক্স এর যে নেটওয়ার্ক, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে স্টার লিঙ্ক, ঠিক আছে। স্টার লিঙ্ক হচ্ছে তার নেটওয়ার্ক। তো প্রেজেন্টলি এটা খবরে এসছে, তার কারণ মানে এই স্টার লিঙ্ক হচ্ছে সব থেকে ফাস্টেস্ট নেটওয়ার্ক আমাদের কনসিডার করা হয়। বাট এই কারণে এই স্টার লিঙ্কের যে প্রতিদ্বন্দ্বী হিসাবে চায়না কি করেছে, কিছু স্যাটেলাইট, এটা হচ্ছে কনস্টিলেশন স্যাটেলাইট, চায়না লঞ্চ করছে, ঠিক আছে, যাতে এই এলন মাস্কের যে স্টারলিংক যে স্যাটেলাইট রয়েছে, এটাকে টক্কর দেওয়ার জন্য। কি বললাম, বোঝা গেল? কিন্তু নিউজে বা আমাদের চায়নার যে স্টারলিংক, এটা আমাদের চায়নার নেটওয়ার্কের খবর আমাদের জানতে হবে না। আমাদের শুধু জানতে হবে কি, স্পেস এক্স এর যে হেড বা ফাউন্ডার বা যে বলবো সেটা কি, সেটা জানলেই আমাদের হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে চায়নার পেরেছি। যেটা স্পন্সর করেছে ওটা এখনো হয়নি, হ্যাঁ, ওটা চায়না শুধু আচ্ছা ঘোষণা করেছে যে তৈরি করবে, কিন্তু যেহেতু এখনো আচ্ছা হয়নি, সে কারণে ওটা আমরা এখন এই মুহূর্তে এই হিসাবে আমরা বলতে পারবো না, ওটা ঘোষণাতে রয়েছে, হ্যাঁ। যেটা আমি শুধুমাত্র হুম, বললাম, স্পেস এক্স এর যে হে, সেটা আমরা এলন মাস্ক, এটা আমরা মনে রাখবো। ওকে। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রেজেন্ট, আমাদের প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন, তাই তো? এটা আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক, বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কিছু বলার নেই, তিনি মানে মানে যথেষ্ট ভালো লোক, ঠিক আছে, জ্যোতি বসুর মতো মানে নয় আর কি, ঠিক আছে। বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের মানে অ্যাকচুয়ালি যখন ডেভেলপমেন্টের ওয়েস্ট বেঙ্গলের কিছুটা যদিও সিপিএম ভালো কাজ করেছিল, তার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য মানে অনেকটাই কৃতিত্ব তার ছিল, ঠিক আছে। তো যাই হোক, তো তিনি মারা গেছেন, এটা খুবই এর ব্যাপার। মানে জ্যোতি বসু মারা যাওয়ার সময় আমার তো ঠিক আছে, মানে ওকে, নো প্রবলেম। বাট বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়াটা মানে 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 বয়স অনেকদিন হয়ে গেছে, ঠিক আছে। বাট তোমরা হয়তো দেখে থাকবে, তিনি কিন্তু যথেষ্ট সিম্পল লাইফই লিড করতেন। এক্স সিএম হলেও তিনি যথেষ্ট সিম্পল ভাবেই কিন্তু থাকতেন। আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, এবার এটা এই ভিনেস ফোগাটের যে ব্যাপারটা আছে, উনি কিন্তু অবসর ঘোষণা করে দিয়েছেন, এটা হয়তো তোমরা দেখবে। তিনি কিন্তু এটা, যেহেতু তিনি এটা হয়নি, কিন্তু অবসর ঘোষণা করে দিয়েছেন। তো এটা আমাদের ব্যাপার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের যে হকি টিম, ঠিক আছে, হকি টিম কিন্তু পদক জিতেছে, তাই তো? ইন্ডিয়ান হকি টিম ব্রোঞ্জ পদক জিতেছে, জিতেছে। হ্যাঁ। কোন দেশকে হারিয়ে? প্রশ্নটা সেখানে, প্রশ্নটা সেখানে। তুমি তো শুধু জেনে নিয়েছো ইন্ডিয়ান হকি টিম ব্রোঞ্জ জিতেছে, প্রশ্নটা হচ্ছে কোন দেশকে হারিয়ে।
তারাও জানে বাবা তুমি কতটা খবর রাখো। আর অবশ্যই মেন্স, পুরুষ হকি দল, ঠিক আছে, মেনশন করতে হয়। হারিয়েছে স্পেনকে, ঠিক আছে, মাথায় রাখবে, স্পেনকে হারিয়ে। আচ্ছা, স্পেন আর পর্তুগাল অবস্থানটা জানো তো কোন জায়গায় আছে ম্যাপে? হ্যাঁ স্যার। কিরকম ভাবে আছে দেখবে, একটু সামান্য কাটা, একদম কিরকম বর্ডার শেয়ার করে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। এবার আমাদের যে বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কে হতে চলেছে? মোহাম্মদ ইউনিস। ইউনুস, বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে, পিএম হতে চলেছে, নিউ পিএম হতে চলেছে মোহাম্মদ ইউনুস। মানে কাঠপুতুল আর কি হবে, ঠিক আছে। এটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, তো যাই হোক ভালো। কি বলছো? বলছি কাঠপুতুল কার হবে? আর্মির হবে। এটা তো আর্মি কু, মানে যেটাকে হচ্ছে আর্মিরা করেছে। তুমি কি বাংলাদেশের ব্যাপারটা খুব একটা জানো না? ব্যাপারটা কি হয়েছে, মানে বাংলাদেশের ব্যাপারটা অ্যাকচুয়ালি হলোটা কি, খুব একটা আইডিয়া নেই। আইডিয়া আছে না নেই? বলে দিন, যেটা জানি একটু বলুন স্যার। একটু বলে দিবি ভালো হয়। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি হয়েছে, বাংলাদেশের গল্পটা আমি একটু বলে দিচ্ছি। বাংলাদেশে কি হয়েছে, যে বাংলাদেশ আমাদের প্রথমে, আচ্ছা একটু আমি আলাদা করে বলে দিচ্ছি, ঠিক আছে, একটু শুনে নাও তাহলে বাংলাদেশের ব্যাপারটা কি হয়েছে। দেখো 1947 সালে 1947-এ ভারত আর পাকিস্তান দুটো ভাগ হয়েছে। এটা আমাদের ইন্ডিয়া হয়েছে, আর হচ্ছে পাকিস্তান হয়েছে। কিন্তু পাকিস্তানের কি দুটো ভাগ হয়েছে, একটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান আর হচ্ছে ইস্ট পাকিস্তান, ঠিক আছে। এটা তোমরা প্রত্যেকেই জানো, একটু ব্যাক বলছি তার কারণ। এবার কি হয়েছে, ওয়েস্ট পাকিস্তানের যে পপুলেশন কম ছিল, কম লোক, ঠিক আছে, আর ইস্ট পাকিস্তানের লোক বেশি। এবার কি ওয়েস্ট পাকিস্তানে যারা লোক, তারা বেসিক্যালি উর্দু বলতে পছন্দ করে বা উর্দু বলে, আর ইস্ট পাকিস্তানে তারা বেঙ্গলি, বাংলা পছন্দ করে, প্রত্যেকে মুসলিম, মুসলিম ডমিনেন্স, যারা বাঙালি মুসলিম, উর্দু মুসলিম। এবার কিছু কম লোক হওয়ার জন্য ইস্ট পাকিস্তান, যে আমাদের যে মানে 1947 সালে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে, যে আইনসভা রয়েছে সেখানে ওয়েস্ট পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ কম ছিল, লোক কম, তার মানে সদস্য মানে এমপি যদি আমরা কনসিডার করি, এমপি ওয়েস্ট পাকিস্তানে কম ছিল, আর ইস্ট পাকিস্তানের এমপি বেশি ছিল। ফলে কি হয়েছে, প্রথমে যখন ইলেকশন হয়েছিল, ইলেকশন হতো, সেই ইলেকশনে ওয়েস্ট পাকিস্তান সবসময় লিড করতো, মানে যাকে বলা হয় যে আজকের দিনের পাকিস্তান, তারাই হেড করতো। এবার সবসময় কি করতো, ইস্ট পাকিস্তান মানে আমাদের বাংলাদেশের উপরে এরা ডিসক্রিমিনেশন মানে অত্যাচার করতো। এই কারণে যখন ইলেকশন হয় 1971, ওই সময় যখন ইলেকশন হয়, সেই ইলেকশনের সময় কি হয়, ওয়েস্ট পাকিস্তান ইলেকশনে ইস্ট পাকিস্তান জিতে গেছিল। এবং জিতেছিল কে, আজকের আমাদের ফাদার অফ বাংলাদেশ কাকে বলা হয়, মুজিবুর রহমান, ঠিক আছে, মুজিবুর রহমান জিতেছিল। কিন্তু ওয়েস্ট পাকিস্তান বলল যে আমরা এই নির্বাচনটাকে মানবো না, কারণ ইস্ট পাকিস্তান জিতে গেছে, সে হেড হয়ে গেলে, এবং এই যে হেড হবে ইস্ট পাকিস্তান, একটাই এখান থেকে পিএম হবে, তাহলে মুজিবুর রহমান পিএম হয়ে যাবে, সেটা হলে ওয়েস্ট পাকিস্তান মানবে না। সেই কারণে তারা কি করলো, এই ইস্ট পাকিস্তানের ওপরে মিলিটারি কু করলো, মানে আর্মি দিয়ে মুজিবুর রহমানকে আটকে রেখে, মানে বেসিক্যালি মানে বদি করে ক্যাপচার করলো। এই সময় কি করেছিল, ইন্দিরা গান্ধী হেল্প করেছিল বাংলাদেশকে লিবারেল করতে, বা মানে কি বলবো, যাকে হচ্ছে স্বাধীন করতে, ঠিক আছে। কিন্তু 1971-এ স্বাধীন হওয়ার পরে কি হয়, এবার মুজিবুর রহমান প্রথম যখন পার্টি বানিয়েছিল, সে কিন্তু প্রথম বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার মুজিবুর রহমানই ছিল। কিন্তু 1971 থেকে এটা চলার পরে 1975-এ এসে, 1975-এ এসে মুজিবুর রহমানকে মেরে দেয়া, ঠিক আছে। মেরে দেওয়ার পরে কি হয়, মুজিবুর রহমানের একজন সঙ্গী ছিল, তার নামটা আমার এই মুহূর্তে ঠিক খেয়াল নেই, এই মুহূর্তে জাস্ট খেয়াল নেই। মুজিবুর রহমান ছিল, আর তার একজন সঙ্গী ছিল, আমি শুধু এখানে সঙ্গী দিয়ে নামটা বলছি, নামটা এই মুহূর্তে খেয়াল আসছে না। তো প্রথম যখন যখন 1971 মুজিবুর রহমানকে মেরে দেয়, তখন কি হয়, মুজিবুর রহমানের যে মেয়ে, আজকের দিনে যে শেখ হাসিনা, ঠিক আছে, যে শেখ হাসিনা মুজিবুর রহমানের মেয়ে ছিল, তো তিনি তখন ইন্ডিয়াতে ছিলেন, ইন্ডিয়াতে তিনি শেল্টার নিয়েছিলেন, ইন্ডিয়াতে তিনি থাকতেন, ইন্ডিয়া থেকে শেল্টার দিয়েছিল, ইন্দিরা গান্ধী বেসিক্যালি শেল্টার দিয়েছিল। ফলে এই যে মুজিবুর রহমানের যে সঙ্গী ছিল,
তো যখন মুজিবুর রহমান মারা যাওয়ার পরে এখানে একটা পার্টি তৈরি করা হয়। এটা হচ্ছে মুজিবুর রহমানের পার্টি ছিল আওয়ামী লীগ, ঠিক আছে, আওয়ামী লীগ ছিল। আর এদের হচ্ছে তোমার আরেকটা যে পার্টি ছিল, নামটা ভুলে গেলাম, কি বলো না, বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, আর এটা আওয়ামী লীগ, দুটো ছিল। এরপর কি হলো, যখন এর সঙ্গীটা মারা গেল, ফলে এই বিএনপির যে এই যে আরেকজন যে এর সঙ্গী ছিল, তার যে মেয়ে ছিল, সে ছিল খালেদা জিয়া। নাম শুনেছো খালেদা জিয়া? হ্যাঁ স্যার শুনেছি। এবার খালেদা জিয়া আর মুজিবুর রহমানের মেয়ে হচ্ছে শেখ হাসিনা, ঠিক আছে। এরা দুজনেই তখন বাংলাদেশে গিয়ে পিএম হবে, এই নিয়ে এদের দ্বন্দ্ব শুরু হলো। এবার কি, মুজিবুর রহমান বা এই যে শেখ হাসিনা রয়েছে, এরা সবসময় প্রো ইন্ডিয়ান, মানে প্রো ইন্ডিয়ান মানে বলতে পারো প্রো হিন্দু, প্রো ইন্ডিয়া প্রো হিন্দু, কারণ হেল্প করেছিল। আর খালেদা জিয়া এরা বেসিক্যালি পাওয়ার পেয়েছিল কোথা থেকে, যে ওই যে যেই সময় যে বললাম যে যখন ওই যে মিলিটারি ক্যু হয়েছিল 1971 বা 75-এর ন্যাশনাল মুভমেন্ট, তো সেই সময় আর্মির লোকেরা অনেকে ছিল তো, যারা এই যে ওয়েস্ট পাকিস্তানকে সাহায্য করতো, তাদের বেসিক্যালি পাওয়ারে এই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি হয়েছিল। এবার কি হয়, এবার শেখ হাসিনা যখন এরপরে প্রথমে খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হলো, কিন্তু শেখ হাসিনা কি করলো, তার বিরোধিতা করলো। ফলে এদের দুজনের মধ্যে একটা টাসল, মানে এদের দুজনের মধ্যে গন্ডগোল সবসময় চলছিল। এরপর শেখ হাসিনা প্রথমে কি ছিল, এবার এই যে মুজিবুর রহমান সাপোর্ট পাওয়ার জন্য কি করেছিল 1971 সালে, যে ওদের যে গভর্নমেন্ট জব আছে তার রিজার্ভেশনে যারা বাংলাদেশের সাথে বাংলাদেশের ফ্রিডম মুভমেন্টে যারা যোগদান করেছিল, তার জন্য 30% সিট রিজার্ভেশনে রেখেছিল। যারা আর্মির এর সাথে মানে এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের জন্য 30% সিট রিজার্ভেশন করেছিল মুজিবুর রহমান। শেখ হাসিনা 1995-তে এসে কি করলো, বললো এই রিজার্ভেশন থাকবে, কিন্তু সেটা হয়ে যাবে মানে বংশানুক্রমিকের মতো, মানে যারা বাংলাদেশ আন্দোলনের সাথে যুক্ত ছিল স্বাধীনতা, তাদের যে ছেলেরা নেক্সট জেনারেশন চলে এসছে, তারাও কি হবে, রিজার্ভেশনের পার্ট হবে। তাহলে এটা চললো। এবার এর বিরোধিতা বিএনপি করলো, মানে কি হতো, যে বিএনপি কিছু বললে হাসিনা বিরোধিতা করবে, হাসিনা কিছু করলে বিএনপি বিরোধিতা করবে। এরপর শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু এই যে খালেদা জিয়াকে তারপরে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবার প্রেজেন্টলি কি হয়েছে, এই যে রিজার্ভেশনটা, এটা নিয়ে গন্ডগোল চলছিল। 2018 সালে শেখ হাসিনা কি করেছে, এই রিজার্ভেশনটাকে তুলে দিয়েছে, ঠিক আছে, তুলে দিয়েছে। এই কারণে স্টুডেন্টরা সেই সময় প্রোটেস্ট করেছিল। প্রেজেন্টলি কি হয়েছে, এবং এর উপরে কেস চলছে 2018 থেকে। এবার 2024-এ ওদের যে হাইকোর্ট রয়েছে, সে জাজমেন্ট দিয়েছে যে এই রিজার্ভেশনটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। রিজার্ভেশন কন্টিনিউ করতে কি অর্ডার দিল, কোর্ট অর্ডার দিল, হাইকোর্ট। ফলে হাইকোর্টের অর্ডার একে মানতে হবে, তারপরেও মানে সবাইকে মানতে হবে। এই জন্য শেখ হাসিনা এই জায়গাটা স্টেটমেন্ট দিয়েছিল যে রিজার্ভেশন আমরা ফ্রিডম মানে ফ্রিডম মুভমেন্ট মানে স্বাধীনতা সংগ্রামীদের দেব না রাজাকারদের দেব। রাজাকার মানে যারা ট্রেটার। তো বেসিক্যালি রাজাকার বলতে এই যে বিএনপি যারা লোক ছিল, তারাই তো বেসিক্যালি ট্রেটার ছিল। ফলে তাদের মাথাটা গরম হয়ে গেছে। তারা কি করেছে, ওই যে স্টুডেন্ট প্রোটেস্টটাকে তারা ফান্ডিং করে, যে মানে রিজার্ভেশন হাটাও না করে হাসিনা হাটাও করে দিয়েছে। এবার আর্মির মধ্যে বেশিরভাগ লোক, অনেক লোক ছিল যে হেডের মধ্যে যারা ছিল, যারা এই যে যারা অ্যান্টি ইন্ডিয়া রয়েছে। ফলে তারা কি হচ্ছে, আর্মি কি করেছে, হাসিনাকে টাইম দিয়েছে, তোমাকে আলটিমেটাম দিয়েছে, তোমাকে এখান থেকে বেরিয়ে দিতে হবে, নাহলে তোমাকে মেরে দেবে। এই কারণে আর্মি, এবার আমাদের আর ইন্ডিয়া আর বাংলাদেশ বা পাকিস্তানের মধ্যে একটা বড় পার্থক্য কি বলতো, যে আমাদের যে আর্মি আছে, সেই আর্মি ডাইরেক্ট বলে ইনডাইরেক্টলি কোনোভাবে গভর্নমেন্টের সাথে রিলেটেড। মানে কোনোদিন আর্মি চাইলে আমাদের গভর্নমেন্টকে মানে সরকারকে প্রেসারাইজ করে কিছু করাতে পারবে না। সেইভাবেই করা আমাদের আর্মির সেট আপ বা ক্ষমতা সেভাবে করা। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে কি রয়েছে, আর্মি খুব ইজিলি গভর্নমেন্টকে প্রভাবিত করতে পারে। এই কারণে আর্মি কি করলো, খুব ইজিলি এখান থেকে হাসিনাকে সরিয়ে দিল। তো বেসিক্যালি ব্যাপারটা এখানে যে অ্যান্টি মানে হাসিনার এগেনস্টে করতে গিয়ে এরা টোটালি বাংলাদেশের এগেনস্টে চলে গেছে। তো এর বেসিক্যালি পিছনে এই যে মাস্টার মাইন্ড, এগুলো হচ্ছে খালেদা জিয়া, ঠিক আছে, ইনি এর মেন ব্যাপার। একটু বোঝা গেল গল্পটা কি চলছে? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা এটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের গল্প। তো যাই হোক, এখানে দোষ কাউকে দেওয়া নেই। মুজিবুর রহমান সেই সময়ে মানে করেছিল বলে রিজার্ভেশনটা সেই সময় প্রয়োজন ছিল। তারপরে এবার হাসিনার ভুল এটাই বলতে পারে, এবার থাকো যে এই 30% সিটটাকে রিজার্ভেশনটাকে পরবর্তী জেনারেশনে এক্সটেন্ড করা, এটা হাসিনার ভুল ছিল।
কিন্তু ভুল সেই সময় না করলে হাসিনা ক্ষমতায় থাকতে পারতাম, সেটাও ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটাকে ইস্যু করে মেনলি হাসিনাকে সরানোটাই মেনলি উদ্দেশ্য ছিল। হুম, এই হচ্ছে আমাদের গল্প। আচ্ছা, তো বাংলাদেশের নতুন পিএম হতে চলেছে মোহাম্মদ ইউনূস, নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ, তাই তো? খুব ভালো কথা, খুব সুন্দর। আচ্ছা, স্যার ওই বিএনপির পুরো নাম কি বললেন? বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনালাইজড পার্টি। ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। আচ্ছা। ওকে, নেক্সট। এবার এবার আমাদের বলো, আচ্ছা এবার আমাদের একটা জয়েন্ট এক্সারসাইজ যেগুলো হয়, যে মিলিটারি যে এক্সারসাইজ যেগুলো হয়, তার একটা মিলিটারি এক্সারসাইজ আমাদের আগস্ট মাসে একটা ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছে, সেটা হচ্ছে মিত্র শক্তি। প্রশ্নটা হচ্ছে, এই মিত্র শক্তি যে অনুশীলনটা হয়েছে এটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে? স্যার ইন্ডিয়া শ্রীলঙ্কা। ইন্ডিয়া আর শ্রীলঙ্কা। ঠিক আছে, এগুলো হয়েছে, এগুলো দেখবে প্রায়ই হয়, এগুলো দেখো মনে রাখাটা খুব চাপের ব্যাপার। আচ্ছা, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। যে পৃথিবীতে মানে আমাদের ওয়ার্ল্ড এর মধ্যে আমরা 3G 4G 5G টাইপজি সব দেখেছি, প্রথম 6G, ঠিক আছে, 6Gর হচ্ছে প্রোটোটাইপ, মানে এটা চালু করলো কোন দেশ, মানে প্রথম কোন দেশ হচ্ছে 6G পরিষেবা, কোন দেশ চালু করছে 6G? 5Gর উপরে 6G, 5G এখন চলছে, 6G ডিভাইস চালু করলো বিশ্বের কোন দেশ? অপশন দিতে হবে? অপশন দেবো, বলবে? হ্যাঁ স্যার দিন। আচ্ছা, অপশন হচ্ছে ইউএসএ, জাপান, চায়না, সিঙ্গাপুর। কোনটা হবে প্রথম 6G পরিষেবা? জাপান। হুম, আমাদের জাপান। ঠিক আছে, জাপান প্রথম আমাদের 6G পরিষেবা আনতে চলেছে। স্যার জাপান তো 7G চলছে। 6G প্রথম জাপানে করেছে, 7G এখনো তো ঘোষণা করেছে, কিন্তু এটা 6G প্রথম পরিষেবা জাপানে, এখন 7G হয়ে গেছে, কিন্তু হ্যাঁ 6G পরিষেবা প্রথম, প্রথম জাপান। আচ্ছা। আচ্ছা, নেক্সট বলো তো। আচ্ছা, কয়েকটা জিনিস জিজ্ঞেস করছি, বলো যে আমাদের, আচ্ছা হ্যাঁ বলো তো, আমাদের যে রোটাং পাস রয়েছে এটা কোন রাজ্যে অবস্থিত? রোটাং হিমাচল পাস, প্রদেশ। হিমাচল, হিমাচল প্রদেশের রোটাং পাস। ওকে, আচ্ছা,
আর হচ্ছে বলো দেখি, উম, ভোরঘাট, ভোরঘাট পাস। স্যার মহারাষ্ট্র পুনেতে আছে, মুম্বাই পুনে। হ্যাঁ, মুম্বাই আর পুনে। দেখো মুম্বাই আর পুনের মধ্যে কি হয়েছে, আমাদের যে মাঝখান দিয়ে ওয়েস্টার্ন ঘাট পশ্চিম ঘাট পর্বতমালা গেছে, এর এইদিকে আছে মুম্বাই, এইদিকে আছে পুনে। মুম্বাই আর পুনেকে কানেক্ট করেছে ভোরঘাট পাস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পাস। মানে এই পাসের মধ্যে দিয়ে যদি না হয়, পুনে এত ডেভেলপ হতে পারতো না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পাস হচ্ছে ভোরঘাট পাস। এটা পশ্চিমঘাট পর্বত, ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার ওয়ান অফ দ্য বিজিয়েস্ট, ঠিক আছে, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পাসের মধ্যে অন্যতম ভোরঘাট পাস। আচ্ছা, আহ আচ্ছা, আর ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার সবচেয়ে যদি বৃহত্তম গিরিপথ বলা হয়, বলতে পারবে? ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার বৃহত্তম, পশ্চিম ঘাট পর্বতমালার বৃহত্তম পাস কি রয়েছে, নাম কি পারবে? সেটা হচ্ছে হালঘাট। ভোরঘাট আর হালঘাট দুটো পাস। হালঘাট পাস কাকে কানেক্ট করে? মুম্বাই আর নাসিকে স্যার। নাসিককে কানেক্ট করে। ঠিক আছে, এটা ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার হচ্ছে সব থেকে বৃহত্তম পাসের মধ্যে অন্যতম। ঠিক আছে, এটা দেখে রাখবে, হালঘাট আর ভোরঘাট, এটা খুব ইম্পর্টেন্ট দুটো পাস। আচ্ছা, আহ এই হালঘাটটা বৃহত্তম স্যার। হালঘাটটা বৃহত্তম। আর যদি বলে হচ্ছে বিজি মানে ব্যস্ততম, তাহলে হচ্ছে ভোরঘাট, ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার ব্যস্ততম। আচ্ছা, আচ্ছা, আহ আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, যে ইন্ডিয়া আর চীনের মধ্যে ট্রেড হয় কোন পাসের মাধ্যমে? নাথুলা। ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে ট্রেড হয় সেটা আমাদের নাথুলা পাস। এবার কথাটা হচ্ছে, নাথুলা পাসটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিমে। সিকিম। সিকিম, সিকিম। এই কারণে সিকিমকে ভারতের সাথে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এগুলো কারণ ছিল, সিকিমের ভালোবাসা আসেনি যে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ইন্দিরা গান্ধী এই কারণে করেছিল, এটা ভালো কাজের মধ্যে অন্যতম ছিল। আচ্ছা, আচ্ছা, শ্রীনগর আর জম্মুর মধ্যে কানেক্ট করে কোন পাস? জজিলা। জজিলা। শ্রীনগর আর জম্মু, শ্রীনগর আর জম্মু, জজিলা আছে। দেখো জজিলা, ঠিক আছে, জজিলা আমাদের শ্রীনগর আর হচ্ছে আমাদের কার্গিল লেন মধ্যে কানেক্ট করে। আরেকটা মনে রাখবে, শ্রীনগর আর জম্মুর মধ্যে মেনলি কানেক্ট করে যেটা হচ্ছে বুন্দেল পীর বলে একটা ঠিক আছে, বুন্দেল পীর, বুন্দেল পীর পাস। এটা বেসিক্যালি শ্রীনগর আর জম্মুকে কানেক্ট করে। আরেকটা পাস ওই যেটা তোমরা জজিলা বললে, সেটাও লিখে রাখো। জজিলাটা অ্যাকচুয়ালি কোন, মানে কোন জায়গাকে কানেক্ট করে? জজিলাটা বেসিক্যালি কানেক্ট করে শ্রীনগর, শ্রীনগর, কার্গিল আর লে। ঠিক আছে, লে লাদাখ যে রয়েছে। কিন্তু শ্রীনগর জম্মু বলে বেসিক্যালি হলে বুন্দেলপীর। এবার দেখো, অপশন যদি জজিলা থাকে অবশ্যই জজিলা হবে, কোনো সমস্যা নেই, বাট বুন্দেলপীরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভারতের উচ্চতম সড়ক সেতু কোন পাসের মধ্যে অবস্থিত? উচ্চতম সড়ক সেতু কোন পাশে রয়েছে? খারদুংলা। ভারতের উচ্চতম সড়ক সেতু রয়েছে কোথায়? খারদুংলা। ঠিক আছে, ভালো কথা। খারদুংলা কোন রাজ্যে অবস্থিত বা কোথায়? উত্তরাখণ্ড। 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 না, খারদুংলা উত্তরাখণ্ডে নয়, জম্মু কাশ্মীরে। হ্যাঁ স্যার।
জম্মু জম্মু কাশ্মীর। কাশ্মীরে খারদুংলা, ঠিক আছে। ভারতের উচ্চতম সড়ক সেতু হচ্ছে খারদুংলা। আহ বাকি তো আমরা কম বেশি বানিহাল টানিহাল জানি। জম্মু শ্রীনগর যেটা রয়েছে বুন্দেলপিরও হয়, আর আরেকটা হচ্ছে বানিহালটাও, মানে বানিহালটাও বেটার, ঠিক আছে। জম্মু শ্রীনগর বানিহাল পাসটাও ঠিকঠাক, হ্যাঁ। জজিলাটা না ঠিক মানে কি বলতো, মানে কারেক্ট নয়। হবে বাট কারেক্ট নয়। কারেক্ট হলে বানিহাল হয়, না হলে বুন্দেলপির, এই দুটো ঠিকঠাক। আচ্ছা, এই যে বানিহাল পাসটা, এটা কি নামে পরিচিত বলতো, মানে ফেমাস কিসে? জওহর টানেল। হ্যাঁ, এটা আমাদের ফেমাস, আমাদের জওহর টানেল নামে পরিচিত। আচ্ছা, জওহর টানেল। অটল টানেল কোনটা? রোটাং পাসটা। রোটাং পাস। রোটাংটা, ঠিক আছে। রোটাংটা আমাদের হচ্ছে অটল টানেল। এটা কেউ মানালি গেলে তখন এই অটল টানেলটা হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার সে জিনিস জিজ্ঞেস করি, বলো তো। আচ্ছা, দেখি। আহ এটা সায়েন্স থেকে আমি জিজ্ঞেস করি যে আমাদের যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের যে ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছে? কার্ল ল্যান্ডস্টেইনার। আমাদের ল্যান্ডস্টেইনার। আচ্ছা, ভালো কথা। নেক্সট, তারপরে আমাদের বলো। উম, আচ্ছা, আমাদের যে কি বলে তোমার হচ্ছে ডায়মন্ড, যদি কোশ্চেন করে যে হীরকের চকচকা হওয়ার কারণ কি, কি বলবে? হীরক কেন চতুস্তলকীয় গঠন। না, লাস্টার। না, ঠিক করে বলো। অ্যাকচুয়ালি ডায়মন্ড কাটিং চকচকে স্যার, হওয়ার কাটিং। কারণ কাটিং চক। না, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ sir। এটা হ্যাঁ স্যার। আসল কারণ, হ্যাঁ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে কিন্তু তোমার হচ্ছে ডায়মন্ড চকচকে হয়, অন্য কোনো কিছু ব্যাপার নয়। কাটিংটা এই কারণে হয়। আচ্ছা, বলো তো। আচ্ছা, আমাদের হচ্ছে যে আহ, হুম, এটা বলো ডাবল ফল্ট, একটা কথা আছে, এটা কোন খেলার সাথে যুক্ত? টেনিসের সাথে যুক্ত স্যার। টেনিস। কখন হয় ডাবল ফল্ট? পরপর দুটো টার্ম মিস করে গেলে বলটা, মিস মানে মারলে, মানে কিন্তু সেটা, ওইদিকে হ্যাঁ, ওটা তোমার এতে মারলে, লেগে গেল, হ্যাঁ। রিং, তোমার ওই দড়িতে লেগে গেল, অথবা হচ্ছে বাইরে পড়লো। দুবার যদি তারপর পরপর হয়, পেরিয়ে গেল হ্যাঁ, পুরোটা। সেটাকে ডাবল ফল্ট হুম। বলা হয়। হুম, আচ্ছা, আহ, আচ্ছা, বলো তো। কাশ্মীরের রত্ন বলা হয় কোন লেককে? ডাল। কাশ্মীরের ডাল রত্ন। লেককে। ডাল লেক। ডাল। ডাল লেককে বলা হয় কাশ্মীরের রত্ন, জুয়েল অফ কাশ্মীর, ডাল লেককে বলা হয়। আচ্ছা, নেক্সট বলো তো। আচ্ছা, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। ফুটবল। সন্তোষ ট্রফি ফুটবল।
হ্যাঁ, খুব ফেমাস একটা এরকম কোশ্চেন পড়ে। একটা খুব ভালো সিনেমা ছিল, সেটা হচ্ছে মেঘে ঢাকা তারা। প্রশ্নটা হচ্ছে এর পরিচালক কে? ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক, খুব ফেমাস, মানে হচ্ছে যারা সিনেমার মানে সিনেমা বলো বা এতে খুব বিশাল একজন ফেমাস ডিরেক্টর ছিল ঋত্বিক ঘটক, ঠিক আছে। তার সিনেমা মানে মারাত্মক, মানে এখনো যারা শেখে তাদেরকে তার সিনেমা দেখতে বলা হয়, আগের সিনেমা দেখো কোন যে কি ব্যবহার করা, দ্য বেস্ট। আচ্ছা, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? স্যার রাভি নদীর উপরে। কি হবে? রাবি নয়, নর্মদা স্যার, নর্মদা। নর্মদা নদী। না বলতে পারলে অপশন দেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলো। হুম আমাদের যে ইনসুলিন, ভালো জিনিস ইনসুলিন, তো ইনসুলিন উৎপন্ন হয় কোথায়? স্যার অগ্নাশয়ের আলফা কোষ থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স স্যার বিটা কোষ থেকে স্যার। ভেরি গুড, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ। ভেরি গুড। আচ্ছা, আমরা যে চোখে দেখি, ঠিক আছে, চোখে যখন দেখি, যখন চোখে যে আলো পড়ে, চোখে আলো পড়ার সময় আমরা চোখের কোন অংশটা আলোতে কাজ করে? আলোতে কোন কোষ কাজ করে আর অন্ধকারে কোন কোষ কাজ করে? না না, আলোতে কাজ দুটো করে কোষ আছে। কোন কোষ? অন্ধকারে রড কোষ। ভেরি গুড। আলোতে কাজ করে কোন কোষ, ঠিক আছে, আর অন্ধকারে কাজ করে রড কোষ। ভেরি গুড। রেটিনা এগুলো বাবা চোখের অংশ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, প্রথম পদ্মশ্রী প্রাপক অভিনেত্রী কে? পদ্মশ্রী প্রাপক অভিনেত্রী। স্যার এটা অপশন দেন। আচ্ছা, অপশন হচ্ছে সঞ্জয় দত্তের মাকে। সঞ্জয় দত্তের মাকে সে পারবে না? সঞ্জয় দত্তের মাকে ছিল না? না স্যার। নার্গিস নার্গিস বেগম। দত্ত। আচ্ছা, নার্গিস, হ্যাঁ, নার্গিস বেগম বা নার্গিস দত্ত, ঠিক আছে, সঞ্জয় দত্তের মা। আচ্ছা, আচ্ছা স্যার, এইটাই পড়েছিলেন, এই মেয়ে মানে এনাকেই কি প্রথম সে রাজ্যসভার অ্যাক্ট্রেস হিসেবে নমিনেট করা হয়? একবার বলেছিলেন মনে হয় যে নার্গিস দত্তকেই প্রথম মানে অভিনয়ের জগৎ থেকে ওনাকে রাজ্যসভার জন্য নমিনেট করা হয়। স্যার এই মহিলাই কি না অন্য কেউ? হ্যাঁ 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 হ্যাঁ, এই নিয়ে। আর কেউ নার্গিস দত্ত নেই, একটাই আছে ফেমাস, যাই হোক। আচ্ছা, নেক্সট এবার বলো তো। আচ্ছা, আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? ফাদার অফ আয়ুর্বেদা। স্যার ধন্বন্তরী। না, চরক স্যার। হ্যাঁ, ফাদার অফ আয়ুর্বেদা বলা হয় চরক। এই যে একটা প্রশ্ন এখানে আছে, আমাদের যে একটা খুব সুন্দর একটা ই করি, কি বলি, ধনতেরাস করি তো নাকি? ধনতেরাস, হ্যাঁ, ধনতেরাসে কি করো সোনা কেনা সব বলো? কি কাজ করো বলো? ধাতু সোনা কেনা। কেন, খুব ভালো কাজ, খুব ভালো কাজ, সোনা কেন। কেন 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 সোনা কেন বলো? না সবাই কেনে বলে তুমি কেন? তাই তো, আর্থিক সমৃদ্ধি। আর্থিক সমৃদ্ধি। আচ্ছা, কিন্তু অন্যদিনও কিনতে পারো, ওই দিন অফার দেয় বলে সেই জন্য কেন নাকি? ডিসকাউন্ট দেয় বলে? না স্যার, ওই ওই দিন লক্ষ্মী তো ধন্বন্তরী পুজো হয়। বেসিক্যালি ব্যাপারটা কি বলো? ব্যাপারটা হচ্ছে ধনতেরাস পালন করা হয় ধন্বন্তরীর, ঠিক আছে, জন্মদিনের জন্য। এবার প্রশ্ন হচ্ছে ধন্বন্তরীটা কে? লক্ষ্মী একটা রূপ।
কি বলো? এবং স্যার ওই লক্ষ্মীরই একটা রূপ, কিন্তু ওনাকে আর কি চিকিৎসা শাস্ত্রের সাথে আর কি বলে নেওয়া ধরা হয় যে শল্য চিকিৎসার আর কি দেবদেবী বা এরকম, যাকে পুজো করলে মানুষ সুস্থ জীবন লাভ করতো। মানে তাহলে এনার কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নেই, মানে ইনি স্যার তাহলে ওই একজন যে মানে স্যার যখন সেই মানে এটা একটা ওই পুরাতন কাহিনীর সাথে আছে, সেই যখন স্যার সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় তো একদম ভুল, একদম ভুল। ধন্বন্তরী হচ্ছে ফার্স্ট ডক্টর, ঠিক আছে? এবং ইনি একজন হিস্টোরিক্যাল ব্যক্তি, কোনো গল্প নয়, কোনো লক্ষ্মী নয়, কোনো কেউ নয়। ইনি ওয়ার্ল্ডের ফার্স্ট ডক্টর, ধন্বন্তরীকে বলা হয়। মানে আমাদের হচ্ছে ইন্ডিয়ার এবং বলতে গেলে ওয়ার্ল্ডের ইনি ফার্স্ট ডক্টর। তো ধন্বন্তরীর জন্মদিনে কি করা হতো? তো তিনি যেহেতু ডক্টর, তিনি সবসময়, এবং একটা কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কি হেলথ ইজ ওয়েলথ, কিন্তু ওটা কি শুধু মানে এর কথা আর কি, কিতাবি কথা। তো ধন্বন্তরী এই কথাই বলছেন যে হেলথ ইজ ওয়েলথ কথাটা, তো বেসিক্যালি স্বাস্থ্যই সম্পদ। সেই কারণে ধন্বন্তরীর জন্মদিন আমরা পালন করি স্বাস্থ্যের উন্নতির জন্য, কারণ স্বাস্থ্যই আমাদের কাছে সম্পদ। আর এখন কি হয়ে গেছে, সম্পদটা তো আর স্বাস্থ্য নয়, এখন সম্পদটা হয়ে গেছে গোল্ড, ঠিক আছে? এই কারণে গল্পটা এখানে চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ধনতেরাস পালন করা হয় ধন্বন্তরীর জন্মদিনে আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য, নাকি সোনা কেনার জন্য, ঠিক আছে? এটা কোনো সমুদ্র মন্থনের কোনো গল্প নয়, তিনি একজন হিস্টোরিক্যাল ব্যক্তি। ওকে, মাথায় ঢুকছে না ঢুকেনি? স্যার এটা জানতামই না যে ফার্স্ট ডক্টর বলে কেউ ছিল ধন্বন্তরী বলে। অবভিয়াসলি ধন্বন্তরী ওয়াজ এ ডক্টর ইন ভারতের মানে পৃথিবীর প্রথম ডক্টর হচ্ছে ধন্বন্তরী। জানবে কি করে বাবা? তোমাদের হচ্ছে কি বলতো, স্কুলে কি মানে স্কুলে বা কোনো জায়গায় কি থোড়ি পড়িয়েছে নাকি না তোমরা জানবে? জানা সম্ভব নয়। আমাদের এমন বাজে জিনিস পড়ানো হয়, থোড়ি তোমরা জানবে, কোথা থেকে জানবে? আমাদের সব পড়িয়ে দিয়েছে কি রামায়ণ মহাভারত গল্প, সব গল্প। মানে আজকে জানতে পারছি না কোনো কিছু গল্প নয়, প্রত্যেকটা হিস্টোরিক্যালি এগুলো ইনসিডেন্ট। রামায়ণ মহাভারতকে কেউ কখনো গল্প বলে? গল্প বলেছে যারা ব্রিটিশ হিস্টোরিয়ান, তারা বলেছে। ও তাদের বলা কথা আমরা সত্য মানবো। আমাদের কোনো সায়েন্টিস্টরা যদি বলে, হিস্টোরিয়ান বলে না, সেটা ভুল কথা। তাহলে তারা কি আমাদের লেখা মানে ইংরেজদের লোকেরা তারা কি আমাদের লেখা বই পড়ে? তাহলে আমরা কেন ব্রিটিশদের লেখা বই পড়বো? তাদের বলা ইতিহাস ঠিক, আমাদের বলা ইতিহাস ভুল, আমাদের হিস্টোরিয়ানদের লেখা ভুল। আজকে কেন ভুল বলতে পারছে না? আজকে কেন এগুলো আসছে? কারণ আজকে সায়েন্স উন্নতি করেছে বলে, আর হচ্ছে খনন হচ্ছে বলে, সবকিছু খোঁড়া হচ্ছে বলে, সবকিছু আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পাচ্ছি। সেখান থেকে যেসব পটারি পাচ্ছি, মানে যেসব ওই যে মানে যেসব ব্যবহার করা জিনিসপত্র পাচ্ছি, সেগুলোর বয়স আমাদের এখান থেকে 4000 বছর 5000 বছরের পুরনো আমরা জিনিসপত্র পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে 2000 বছর এদিকে, আর পেছন দিকে আরো 2000 বছর যাও, মানে 4000 বছর। তাহলে 4000 5000 বছরের পুরনো আমরা আর্টিক্রাফট পাচ্ছি। তাহলে 5000 বছর আগে মানুষ সবকিছু ব্যবহার করতে জানতো, ঠিক আছে? আজকের দিনে তার সেই মিথ্যে কথাগুলো চলছে না, সে কারণে আমরা বলতে এখন বাধ্য হচ্ছি, আমরা সবকিছু জানতে বাধ্য হচ্ছি। এতদিন কি মানে আমাদের কংগ্রেস সরকার এসেও কোনো কিছু খুঁড়তে জানি, খুঁড়লেই তো সব বেরিয়ে যাবে। আজকে এসে সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আজকে খুঁড়তে পারছে বলে সত্যিটা বেরোচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার, আমাদের খুব খারাপ ব্যাপার। মানে আমরা এতটাই বাজেভাবে আমরা হিস্ট্রি জানি, মানে এটা আমাদের খুব লজ্জাজনক। আচ্ছা, একটা কথা বলো দেখি, একটা হিস্টোরিক্যাল একটা কথা জিজ্ঞেস করছি। একটা জলাশয়, ঠিক আছে, সেই জলাশয়ের জল টোটালি গঙ্গা নদীর জল। গঙ্গা নদীর জল দিয়ে একটা জলাশয় রয়েছে, সেই জলাশয়টা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে স্যার। ঠিক আছে, এটা সুদীপ তোমাকে বলেছিলাম ক্লাসে, সেই জন্য জানো, তাই তো? হ্যাঁ, মানে শুনলে তোমরা অবাক হবে, একদম তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে একটা জলাশয়, তার টোটাল জলটা গঙ্গা নদীতে অবস্থিত, গঙ্গা নদীর জলে বানানো জলাশয়। বলবে কি করে হলো? গঙ্গা নদীর জল কে কি খাল কেটে নিয়ে গেছিল? ব্যাপারটা হচ্ছে আমাদের যখন চোল রাজা ছিল, নাম ছিল কোন রাজা কি বলেছিলাম মনে পড়ে? দ্বিতীয় রাজেন্দ্র আমাদের যে দ্বিতীয় নয়, এমনি রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল, যাকে গঙ্গাইকোন্ড চোলপুরম তাকে বলা হতো,
ঠিক আছে। তিনি কি করেছিলেন, বাংলা অভিযান করেছিলেন, এই যে তামিলনাড়ু এখান থেকে। তিনি একটা পুজোর জন্য তার দরকার হচ্ছে গঙ্গা জল, সে চাইছে কিন্তু যেতে দেয়নি, কারণ এই যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে চোলা ডাইনেস্টি আছে, তার পাশে এই জায়গায় গঙ্গ ডাইনেস্টি আছে, তারপর এদিকে পাল ডাইনেস্টি আছে, তাদের আন্ডারে গঙ্গা জল, তাদের গঙ্গা জল চাইছে, বলছে না দেবো না, বলছে দিবি না, ঠিক আছে। তাহলে প্রথমে চোলা কি করলো, গঙ্গকে উড়িয়ে দিল, তারপর পালকে উড়িয়ে দিল, উড়িয়ে দিয়ে কি করলো, পুরা গঙ্গা নদী থেকে জল নিয়ে এসে আমাদের তামিলনাড়ুতে, কাবেরী নদীর তামিলনাড়ুতে একটা জলাশয় বানালো, এবং এখানে যে ক্যাপিটাল বানালো তার নাম হলো, সেই জলাশয়ের নাম হলো গঙ্গাইকোন্ডা চোলপুরম, যেটা এদের ক্যাপিটাল ছিল। নাম শুনেছো তো, গঙ্গাইকোন্ড চোলপুরম, চোল রাজা প্রথম রাজেন্দ্র চালের ক্যাপিটাল, মনে আছে? হ্যাঁ স্যার। একটা জলাশয় বানানো হয়েছিল, সেই জলাশয়ের জল টোটালি গঙ্গা নদীর জলে তৈরি। ক্যান ইউ ইমাজিন? একে সেই বলে জন্য মানুষ। সেই ঠিক ওই আছে, জন্য ঠিক এই গঙ্গাইকোন্ড চোলাপুরম বলতো, মানে এর উপাধিও তো একদম ছিল। একদম এই কারণে গঙ্গা স্যার বিজেতা। ইতিহাসটা জানতাম না যে ওইভাবে ও সবাইকে ইনভেট করতে করতে গিয়ে গঙ্গা থেকে জল নিয়ে এসে জলাশয় বানিয়েছিল, এটা জানতাম না। একদম, জানবে কি করে বাবা, এগুলো যদি তোমাদের জানিয়ে দেয় তাহলে তো সমস্যা আছে না। তাহলে তোমরা ডিমান্ড করবে যে রাজেন্দ্র চোলকে আমাদের পড়াতে হবে, তোমরা কি ডিমান্ড করবে যে আমাদের ঔরঙ্গজেব শাহজাহানকে পড়াতে হবে? মানে একজন লোকের তার ডেডিকেশন এমন, পুজোর জন্য জল চাই, দেবে না বললো, পুরো এম্পায়ার উড়িয়ে দিল, গঙ্গ ডাইনেস্টিকে পুরো উড়িয়ে দিল, পাল ডাইনেস্টিকে উড়িয়ে দিল, পুরো কোস্ট লাইন পুরো ক্যাপচার করে নিল। তারপর এদিকে তো বাকি নিচের অংশ তো ছেড়েই দাও, শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া সব ক্যাপচার করলো, সব চোল ডাইনেস্টি, সব থেকে বড় এম্পায়ার চোল ডাইনেস্টি ছিল, সবাইকে স্যার উড়িয়ে আমরা দিল তো চোল দেশীয় ডাইনেস্টি। হিন্দু রাজ্যগুলো অত মানে অত ডিটেলসে জানি না। যখন আপনি হিস্ট্রি ক্লাসগুলো করান, যে গল্পগুলো শুনি সেগুলো আমরা কোনোদিন কোথাও জানতে পারিনি। মানে দেশীয় রাজাদের মনোবল ঠিক এরামই ছিল, মানে মানে যেটা এখন বললেন আপনি, এইরামই ছিল। মানে কিন্তু এই মাঝখান থেকে ইনভেড হয়ে বা পরবর্তীকালে যা যা হয়েছে এবং যেগুলো আমরা হিস্ট্রি জেনেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল ইন্ডিয়ান হিস্ট্রি নয়। এটার কারণ অন্য কিছু না, ইনভেড সব দেশেই হয়েছে, কোন দেশে ইনভেড হয়নি? ইনভেড হওয়া কখনো ভুল ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ইনভেড হওয়ার পরে কি হয়েছে। তোমরা হিস্ট্রি বইতে পড়েছো মুঘল এম্পায়ার পড়েছো, মুঘল এম্পায়ারের পরে কি পড়েছো, ফল অফ মুঘল, মুঘল হ্যাঁ, সাম্রাজ্যের পতন পড়েছো, ফল অফ মুঘল। এটা না লিখে পড়তে পারতে রাইজ অফ মারাঠা, তাই না? তারপরে এটা পড়বে না, রাইজ অফ মারাঠা মারাঠা একদমই পড়বে না, কনসাইজ কিন্তু করেছি পড়বে ফল আমরা। অফ মুঘল। দুটোর পার্থক্য কি? একই কথা, একই কথা, কিন্তু পড়াবে। এই যে গ্লাস রয়েছে, গ্লাসে অর্ধেক জল রয়েছে, তোমাকে বলতে পারে যে গ্লাসে অর্ধেক জল রয়েছে, তোমাকে বলতে পারে দেখো অর্ধেক গ্লাস খালি রয়েছে। এটা পজিটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ ওয়ার্ড, তোমাকে পড়াবে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? ফল অফ মুঘল ইজ দ্য নেগেটিভ। তাহলে তোমাদের মনে হবে না মুঘলরা ভালো ছিল, তাদের পতন হয়েছে, না তোমাদের এটা বলবে নি যে মারাঠাদের রাইজ হয়েছে, এটা তোমাদের বলবে না, মুঘলদের ফল হয়েছে এটা তোমাদের বলবে। অবভিয়াসলি এটাই শিখবে, কি অসুবিধা আছে? ঠিক আছে, সমস্যা আমাদের এখানে বাবা, এসব গ্লোরিয়াস গল্প মানে শুনিয়ে দিলে, জানিয়ে দিলে সমস্যা আছে না, তাই না? এই হচ্ছে ব্যাপার, খুব গন্ডগোল আর কি। যাই হোক, এই রাজেন্দ্র চোল রাজাদের হিস্ট্রি পড়লে গা গরম হয়ে যাবে, ঠিক আছে? মানে মনে হবে নিজেদের বীর মনে হবে, সেটা হলে তো সমস্যা না। নিজেদেরকে মনে করতে হবে আমরা বাজে, আমাদের কিছু নাই, আমরা রাস্তা থেকে উঠে আসছি, এইসব বুঝালে তো ভালো না। এই ব্যাপার, কি বলবো আর। যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স এর বেশি কিছু ব্যাপার নেই, আগস্টের তো এবার সেভাবে ঘটনা, কারণ আগস্টের যা গল্প মানে কলকাতায় চলছে সেটাই গল্প এখন। যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স এর ঘটনা খুব বেশি নেই, যা আরো কিছু জিনিস আলোচনা করে দিলাম আমি, যা মোটামুটি হয়েছে।